আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আমি তানভীর আবরার নবীন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি সায়েন্সের একজন স্টুডেন্ট। আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায় প্রথম অংশ সংখ্যা পদ্ধতির লেকচার 4 ক্লাস করব। গত লেকচারগুলোতে আমরা বাইনারি, হেক্সাডেসিমাল এবং অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে বিভিন্ন রূপান্তর সম্পর্কে জেনেছি। আজকে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে কীভাবে অন্য সংখ্যা পদ্ধতিতে যাওয়া যায় সে সম্পর্কে ধারণা নেব। তো চলেন দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আর ক্লাস শেষে আবার আজকে ক্যালকুলেটর ট্রিক্স থাকছে, তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। প্রথমে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি দেখব, যে ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরের বিভিন্ন পদ্ধতি আছে। কোনো সংখ্যার দুটি অঙ্ক থাকতে পারে, যথা পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ। নিচে পূর্ণাংশ ও ভগ্নাংশ রূপান্তরের সাধারণ নিয়ম দেখানো হলো। ভাগ অবশিষ্ট পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো এখানে। তো এগুলা মূলত বাংলা কথা। এখন আমরা নিচে রেখে দিই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিয়ম কী রয়েছে। যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডেসিমাল পূর্ণ সংখ্যাকে বাইনারি বেস দিয়ে পর্যায়ক্রমে ভাগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাগফল শূন্য হয়। মানে কি বোঝাচ্ছে, যে ডেসিমাল সংখ্যা যার বেস হচ্ছে 10, ডেসিমালের বেস তো 10, বাইনারি বেস দিয়ে ভাগ করতে হবে মানে 2 দ্বারা। মানে ডেসিমালে যে সংখ্যা দেওয়া থাকবে সে সংখ্যাকে আমরা দেখে পর্যায়ক্রমে 2 দ্বারা ভাগ করতে থাকতে হবে যতক্ষণ না ভাগফল শূন্য হয়। প্রত্যেকবার ভাগ করার পর অবশিষ্ট সংখ্যাগুলোকে পর্যায়ক্রমে লিপিবদ্ধ করতে হবে। অবশেষে সংখ্যাগুলোকে নিচে তো উপর দিকে সাজিয়ে দশমিক পূর্ণ সংখ্যার সমতল বাইনারি মান পাওয়া যাবে। এইভাবে বাংলা কথা বললে তো আমরা বুঝতে পারবো না। তো চলেন আমরা ম্যাথ দেখি। যে প্রথম অঙ্কটি রয়েছে 45। 45 সংখ্যাটি হচ্ছে ডেসিমাল সংখ্যা। তো 45 সংখ্যাকে আমরা কী করে বাইনারি সংখ্যা রূপান্তর করি? আমরা খুব সহজে ক্যালকুলেটরে ডেসিমাল থেকে বাইনারিতে যেতে পারি, আগের ক্লাসগুলোর মতোই। কিন্তু হাতে কলমে বা সৃজনশীল আকারে যদি আসে আমরা কীভাবে করতে পারি সেই নিয়মটি এখন দেখা দিয়েছি। তো আমি এখানে কী লিখে রেখেছি, যে বেস, বাইনারি বেস দিয়ে আমাদেরকে সংখ্যাকে ভাগ করতে হবে, মানে 2 দ্বারা আমাদের ভাগ করতে হবে। মানে ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা হোক, যে কোনো পূর্ণ সংখ্যা হোক, সে পূর্ণ সংখ্যার বেস দ্বারা যদি আমরা ডেসিমাল সংখ্যাটিকে ভাগ করতে থাকি, তাহলে অবশেষে যে ভাগফল শূন্য হবে, তখন আমরা যে সংখ্যাটি পাবো নিচ থেকে উপরে সাজালে সেই সংখ্যাটি হবে আমাদের সেই সংখ্যা পদ্ধতির মান। মানে এখন এখানে 45 হচ্ছে ডেসিমাল, আমাকে এটিকে বাইনারিতে কনভার্ট করতে হবে, তাহলে আমাদেরকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো 2 দ্বারা ভাগ করলে আমরা এখানে কি পাচ্ছি, যে 22 দুগুণে 44 হয়, মানে আমাদের 1 অবশিষ্ট থাকে। তো 1 এখানে ভাগশেষ ডান দিকে দেওয়া আছে, ভাগশেষ 1 এদিকে ডান দিকে দেওয়া আছে, এগুলো হচ্ছে ভাগশেষ। ডান দিকে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ভাগশেষ। তো আমরা আবার এখন 22কে ভাগ করলে নিচের দিকে দেখি, যে 22কে ভাগ করলে আমরা কি পাবো, 22কে ভাগ করলে আমরা পাবো 11 দুগুণে 22 হয়, মানে আমাদের ভাগফল 11 আর ভাগশেষ শূন্য থাকবে। তারপরে আমাদের আবার 11কে ভাগ করতে হবে, 5 দুগুণে 10 হয়, তার মানে আমাদের ভাগশেষ আবার 1 থাকবে। তারপরে আমাদের 5কে 2 দ্বারা ভাগ করতে হবে, তো কত পাই আমরা, 2 দুগুণে 4 হয়, তার মানে 1 আবার ভাগশেষ থাকে। তারপরে আমরা 2কে 2 দ্বারা ভাগ করে কত পাবো, 1, তাহলে ভাগশেষ 0 থাকে। কিন্তু আমাদের ভাগফল 0 আসতে হবে, যে ভাগফল 0 আসতে হবে, তখন আমরা 0 আর 1 এভাবে 1টা আমাদের অবশিষ্ট হচ্ছে ভাগশেষ। তো আমাদের শেষ যে সংখ্যাটি ভাগশেষ থাকছে, আমাদের শেষ যে সংখ্যা ভাগশেষ থাকছে সেই সংখ্যাটি হবে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট। মানে এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে 1। এমএসবি এর ফুল ফর্ম মোস্ট সিগনিফিকেন্ট বিট। আমি এখানে লিখে দিই, এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। আমি সম্পূর্ণটা আবার লিখে রাখছি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। এমএসবির ফুল ফর্ম মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর এলএসবির ফুল ফর্ম কী হবে, এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো আমরা যদি বাংলা বলি, যে এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে হচ্ছে যে সংখ্যাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি প্রাধান্য রাখে, মানে সবচেয়ে বেশি মান। আমরা স্থানীয় মানের ক্ষেত্রে কি দেখি, যে স্থানীয় মানের ক্ষেত্রে বাম দিকে যে সংখ্যাগুলো থাকে
দশ ঘর করে আগালে সেই সংখ্যাটি মান বাড়ে, মানে 1 দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এইভাবে করে বাম দিকে মান বাড়তে থাকে, মানে বাম দিকের সংখ্যাটি বড় হতে থাকে। ঠিক তেমনই নিচ থেকে উপরে যেতে থাকলে আমাদের মান কমতে থাকবে, কিন্তু নিচের মানটি আমাদের সব থেকে বড় মান হবে। আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা ভাগ করে কি পাচ্ছি, যে ভাগশেষ অবশিষ্ট নিয়ম অনুসারে কি পাচ্ছি, যে লাস্টে আমাদের ভাগশেষ 1 আর ভাগফল 0 থাকছে। তাহলে আমরা এখন যদি নিচ থেকে উপর দিকে পর্যায়ক্রমে সাজাই, তাহলে আমরা কি পাই, যে 45 অর্থাৎ 45 ডেসিমাল সংখ্যাটিকে আমরা বাইনারিতে রূপান্তর করলে পাবো 101101। তো এটা আমরা কীভাবে পাচ্ছি, এই যে এই মানগুলো দ্বারা আমরা পাচ্ছি, আসলে এই মানগুলো দ্বারা আমরা পাচ্ছি। এদিকে যে ভাগশেষগুলো রয়েছে, আমরা সেই ভাগশেষগুলো দ্বারা নিচ থেকে উপর দিকে সাজালে যে সংখ্যাটি পাবো সেটি হবে নির্ণেয় আমাদের বাইনারি সংখ্যা বা যে কোনো বেজের সংখ্যা পদ্ধতি। আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো আমরা আরেকটি ম্যাথ দেখার মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার হব, যে এখানে 125 দেওয়া আছে, তো আমাদের ঠিক সেমভাবে 125কে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে হবে 62 গুণ আমাদের 124 হয়, মানে আমাদের ভাগশেষ আবার 1 থাকে, আবার 31 দুগুণ 62, আবার ভাগশেষ 0, আবার 15 দুগুণ 30, ভাগশেষ 1, 7 দুগুণ 14, ভাগশেষ 1, 3 দুগুণ 6, ভাগশেষ 1, তারপরে 2 1কে 2, ভাগশেষ 1, তারপরে লাস্টে যে আমাদের 1কে আবার ভাগ করতে হবে, যেন আমাদের ভাগফলটা 0 হয়। ভাগফল আমাদের 0 হতে হবে, না হলে আমাদের হবে না। তো আমরা ভাগফল 0 হওয়ার মাধ্যমে কি পাচ্ছি, আমরা ডান দিকে যে ভাগশেষগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের নির্ণেয় সংখ্যা। তো আমরা সম্পূর্ণ যদি নিচ থেকে উপর দিকে আবার সাজাই, তাহলে আমরা কি পাই, আমরা হচ্ছে পূর্ণাঙ্গ সংখ্যাটি পাই বাইনারিতে, যে 111101, অর্থাৎ 125কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, তাহলে আমরা কি পাবো 11111101। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হচ্ছে, যে পূর্ণাঙ্গ বাইনারি সংখ্যা আমরা কি করে পাবো ডেসিমাল পূর্ণাঙ্গ সংখ্যা থেকে, যে আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যাটি দেওয়া থাকবে তাকে আমাদের 2 দ্বারা ভাগ করতে থাকতে হবে। আর যখন আমাদের এরকম করে ভাগ করতে করতে অবশিষ্ট থাকবে, সেটা আমরা ভাগশেষ হিসেবে লিখব। যে আমাদের যেমন 62 গুণ 124 হয়, কিন্তু আমাদের দেওয়া আছে 125, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের তখন 62 লিখতে হবে। আর এই যে এইভাবে করে আমাদের ক্যালকুলেশন করতে হবে, 62 গুণ 64, 62 গুণ 124 হয়, আর আমাদের এক ভাগশেষ থাকছে, মানে ভাগশেষ যত থাকবে আমাদের ঠিক সেভাবে লিখতে থাকতে হবে, এইভাবে করে লিখতে থাকতে হবে, আমাদের লিখতে থাকতে হবে। তারপর ভাগশেষ যেগুলো থাকবে সেই ভাগশেষগুলো আমাদেরকে সংরক্ষণ করতে হবে। তারপরে তখন লাস্টে যখন আমাদের ভাগফল 0 হবে, তখন আমরা যে সংখ্যাটি পাবো ভাগশেষ হিসেবে সেটি হবে আমাদের এমএসবি। তো আমাদের তখন নিচ থেকে উপর দিকে সাজালে যে সংখ্যাটি পাবো সেটি হবে আমাদের নির্ণয় মান। আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন আমরা ভগ্নাংশ ক্ষেত্রে নিয়ম জানবো, আর কিছু ম্যাথ দেখব। যে ভগ্নাংশের ক্ষেত্রে নিম্ন প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যে ভগ্নাংশটিকে আমাদের বেস 2 দ্বারা গুণ করতে হবে। যে দশমিক বিন্দুর পূর্বের অঙ্ক হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ সংখ্যা, আর দশমিক বিন্দুর পরের অঙ্ক হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যা, তো আলাদা করতে হবে আমাদের 2 দ্বারা গুণ করে করে। তো নতুন প্রাপ্ত ভগ্নাংশটিকে পুনরায় বেস 2 দিয়ে গুণ করতে হবে আমাদের, তারপরে ঠিক সেম নিয়মে। তো বাংলা যে লেখাগুলো নিয়মগুলো রয়েছে সেগুলো আসলে বলে বলে বোঝানো যাবে না যতক্ষণ আমরা না ম্যাথ দেখি। তো আমরা ম্যাথ দিকে এগোই। তো এখানে আমাদের প্রথম ম্যাথটি কী রয়েছে, যে 0.625 ডেসিমাল সংখ্যাটিকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। তো দশমিক ভগ্নাংশ বা দেওয়া থাকলে আমরা কি করব, যে পূর্ণ অংশ আর ভগ্নাংশ আলাদা রাখবো, এরকম করে আমরা ছক করব। আমি বোঝার সুবিধার্থে হাতে কলমে ছক দিয়ে গেছি, তো যদি ছকটি একটু এলোমেলো হয় তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যে এখানে 0.625 দেওয়া আছে, তো আমাদের 0.625কে প্রথমে 2 দ্বারা গুণ করতে হবে। তো 0.625কে আমরা 2 দ্বারা গুণ করলে কত পাই, 1.25। তো আমাদেরকে পূর্ণ সংখ্যা হচ্ছে 1, মানে দশমিক যেটা রয়েছে, যে 1.25। তো দশমিক যে সংখ্যাটি রয়েছে, দশমিক যে রয়েছে আমাদের এখানে, যে দশমিকটি রয়েছে তার আগে যে সংখ্যাটি রয়েছে আমাদের সেটি হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাকে আমাদেরকে আলাদা রাখতে হবে, তারপরে দশমিকের পরের অংশ আমাদেরকে আলাদা রাখতে হবে, ভগ্নাংশ। তো এরকম করে আমরা দেখব যে 101 আমরা পূর্ণ অংশ পাবো। তো 0.25 যে আমরা পাইলাম তাকে আমাদের আবার 2 দ্বারা গুণ করতে হবে, মানে 1.25, কিন্তু আমাদের 1 পূর্ণ অংশর ছকে রাখতে হবে, আর 0.25 আলাদা রাখতে হবে ভগ্নাংশের ছকে।
তো 0.25কে আমাদেরকে আবার 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা পাবো 0.50। তো 0.50 আমরা পাচ্ছি, মানে পূর্ণ অংশ কত? পূর্ণ অংশ হচ্ছে আমাদের 0, তো আমরা 0 রাখবো। তারপরে আমরা আবার 0.50কে 2 দ্বারা গুণ করবো, তাহলে 0.50কে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো 1.00। তো 1.00 মানে আমাদের পূর্ণ অংশ হচ্ছে 1 আর ভগ্নাংশ হচ্ছে 0। তো আমাদের যখনই ভগ্নাংশ 0 হয়ে যাবে তখনই আমাদের ক্যালকুলেশন শেষ হয়ে গেলো, মানে আমাদের উত্তর বের হয়ে গেলো। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিচ থেকে উপর দিকে সাজায় করেছিলাম, তো দশমিকের ক্ষেত্রে আমাদের উল্টো কাজ করতে হবে, মানে দশমিকের ক্ষেত্রে আমাদেরকে উপর থেকে নিচের দিকে যেতে হবে, যে 101 আমাদের এরকম করে উপর থেকে নিচের দিকে যেতে হবে। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে যে 0.625 আমাদের একটি ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশ সংখ্যাটিকে আমাদের প্রথমে 2 দ্বারা গুণ করতে হবে, তারপরে 2 দ্বারা গুণ করে আমরা যে সংখ্যাটি পাবো তার পূর্ণ অংশ আমাদের আলাদা রাখতে হবে, আর ভগ্নাংশ সংখ্যাটিকে আমাদের আলাদা রাখতে হবে। তারপর ভগ্নাংশ সংখ্যাটিকে আমাদের আবার 2 দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করে আমরা যে সংখ্যা পাবো পুনরায় আমাদের পূর্ণ অংশ আলাদা আর ভগ্নাংশ আলাদা, এইভাবে আমাদের চালিয়ে যেতে হবে যতক্ষণ না আমাদের ভগ্নাংশ 0 হয়। আমাদের ভগ্নাংশ 0 হলে আমাদের উত্তর চলে আসবে। তো কোনো সময় আমাদের এরকম ক্যালকুলেশন করতে করতে ভগ্নাংশ 0 হবে না, আমাদের এরকম চলমান চলতে থাকবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা পরের ম্যাথ দেখলে বুঝতে পারবো যে এখানে 2 নম্বর ম্যাথটি কী দেওয়া আছে 0.15কে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। তো 0.15কে আমরা প্রথমে 2 দ্বারা গুণ করবো। 2 নম্বর ম্যাথ খেয়াল করি আমরা যে 0.15 আমরা 2 দ্বারা গুণ করবো, তাহলে আমরা কী পাবো 0.30। তো 0.30কে আমরা আবার 2 দ্বারা গুণ করবো, তাহলে আমরা কী পাবো 0.60। তো 0.30 আর 0.60 ক্ষেত্রে তো আমাদের পূর্ণ অংশ হবে 0। তো সেক্ষেত্রে আমরা 0 পূর্ণ অংশ ছকে রেখেছি, যে 0 আমরা পূর্ণ অংশ ছকে রেখেছি, এই যে পূর্ণ অংশগুলো। আর আমরা এদিকে 0.30 গুণ 2 করে আমরা পাচ্ছি 0.60, তারপরে আমরা 2 দ্বারা গুণ করে পাচ্ছি 1.20। তো 1.20 1 হচ্ছে পূর্ণ অংশ আর ভগ্নাংশ হচ্ছে 0.20। তো 0.20কে আমাদের আবার 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা কী পাবো 0.40। তো 0.40কে আমরা 2 দ্বারা আবার গুণ করলে কী পাবো 0.80। 0.80কে আমরা 2 দ্বারা গুণ করলে আবার কী পাবো 1.60, মানে 1 হচ্ছে আমাদের পূর্ণ অংশ আর ভগ্নাংশ হচ্ছে 0.60। তো 0.60কে আমরা 2 দ্বারা গুণ করতে গেলে আবার পাবো 1.20, মানে আমাদের এখানে যে সংখ্যাগুলো পেয়েছি আবার ঠিক সেইভাবে আসতে থাকবে, মানে আমাদের এই প্রক্রিয়াটি চলমান থাকবে। এটা অসীম প্রক্রিয়া। তো অসীম প্রক্রিয়া যদি এরকম হয় যে আমাদের গুণ করতে করতে এরকম উত্তর মিলছে না, মানে আমাদের ভগ্নাংশ এ ঘরে 0 হচ্ছে না, তাহলে আমরা কি করব? তো এক্ষেত্রে আমাদের নিয়মটি হচ্ছে যে আমাদের এরকম করে 5 বার করতে হবে। এখানে যেরকম করে 5 বার করা আছে আপনারা গুনলে দেখতে পাবেন যে 5 বার গুণ করা আছে। তো 5 বার আমাদের এরকম গুণ করতে হবে। তো গুণ করতে করতে যদি আমরা দেখি যে লাস্টে আমাদের উত্তর আসছে না, তাহলে আমরা কি করব, যে আমরা উত্তর কিভাবে লিখব? তো আমরা উত্তর এইভাবে লিখব যে 0.15 বাইনারিতে রূপান্তর করলে 0.00100, এই যে উত্তরটি খেয়াল করেন, পরে ডট 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 দেওয়া আছে, এখানে খেয়াল করলে দেখতে পাবেন ডট ডট দেওয়া আছে, 3টা ডট ডট ডট, মানে চলমান, মানে সংখ্যাটি বা অঙ্কটি শেষ হয়নি, উত্তর এখনও চলমান থাকবে, উত্তর হচ্ছে অসীম। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে যে যদি এরকম হয় তো আমরা ডট 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 দিয়ে চলমান রাখবো, আর যদি না হয় তাহলে আমরা গুণ করতে থাকবো যে ভগ্নাংশ 0 হয়। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আমরা আরেকটি ম্যাথ দেখে বিষয়টি ক্লিয়ার করব। তো 3 নম্বর ম্যাথটি এখানে রয়েছে 225.75 ডেসিমাল সংখ্যাটিকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে, মানে এখানে ভগ্নাংশ এবং পূর্ণ অংশ দুটি রয়েছে। তো আমাদের এখন আলাদা আলাদা করে বের করতে হবে যে পূর্ণাংশের ক্ষেত্রে আমাদের কী নিয়ম ছিল, যে 225কে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা পাবো 112 আর ভাগশেষ হবে 1। তারপরে আবার 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা পাবো 56, আবার 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 28, 2 দ্বারা ভাগ করলে 14, 2 দ্বারা ভাগ করলে 60। এসব ক্ষেত্রে আমাদের ভগ্নাংশ হবে 0। তারপরে আমাদের আবার 60কে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা পাবো 3 ভাগফল আর ভাগশেষ 1। আমাদের 3কে আবার 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা ভাগফল পাবো 1 ভাগশেষ 1। তারপর আমাদের 1কে আবার 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা ভাগফল পাবো 0 এবং ভাগশেষ পাবো 1। তো ওখানে আমাদের ক্যালকুলেশন শেষ হয়ে যাবে। তো আমরা আবার তখন নিচ থেকে উপর দিকে সাজার মাধ্যমে
ক্যালকুলেশন করে যে নাম্বারগুলো পাবো সেটি হবে আমাদের বাইনারি সংখ্যা। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো আমরা কি লিখতে পারি যে 225কে আমরা বাইনারি রূপান্তর করলে 111000001 পেতে পারি। ঠিক সেমভাবে যে আমাদের 225কে 2 দ্বারা ভাগ করতে হবে, তারপরে আমরা যে ভাগফল পাবো ভাগশেষকে আমাদের সংরক্ষণ করতে হবে, তারপরে আমাদের আবার 2 দ্বারা ভাগ করতে হবে, এরকম করে চলমান রাখতে হবে যতক্ষণ না আমরা ভাগফল 0 পাই। তো ভাগশেষ যখন শেষে আমরা যে সংখ্যাটি পাবো সেই সংখ্যা থেকে আমাদের উপর দিকে যেতে হবে, মানে নিচ থেকে আমাদের উপরে যেতে হবে। তো আমরা যে সংখ্যাটিকে পাবো নিচ থেকে উপরে যাওয়ার মাধ্যমে সেই সংখ্যাটি হবে আমাদের নির্ণেয় বাইনারি সংখ্যা। তো এখন আমাদের উত্তর শেষ হয়নি, এখন আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে বের করতে হবে। যে 0.75 ছিল আমাদের ভগ্নাংশ, তো 0.75কে আমাদেরকে আবার 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা কী পাবো 1.50। তো 1.50 আমাদের পূর্ণাংশ হচ্ছে 1 আর 0.50 হচ্ছে ভগ্নাংশ। তো 0.50কে আমাদের আবার 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা কী পাবো 1 আর ভগ্নাংশ পাবো 0। তো এইরকম করে আমরা বের করার মাধ্যমে দেখতে পারবো যে আমাদের ভগ্নাংশ 0 চলে এসেছে, এখানে ভগ্নাংশ 0। তো ভগ্নাংশ ক্ষেত্রে যখন আমরা পূর্ণাংশ আর ভগ্নাংশ আলাদা করার পরে যখন আমরা ভগ্নাংশ 0 পেয়ে যাব তখনই আমাদের ক্যালকুলেশন শেষ হয়ে যাবে। তো ভগ্নাংশ আর পূর্ণাংশ আলাদা করার পরে আমরা পূর্ণাংশের ক্ষেত্রে যেগুলো পাবো উপর থেকে নিচের দিকে সাজানোর মাধ্যমে যে সংখ্যাটি পাবো আমরা সেই সংখ্যাটি হচ্ছে আমাদের নির্ণেয় দশমিকে বাইনারি সংখ্যা। তো উপর থেকে নিচে সাজানোর মাধ্যমে আমরা পাবো 0.75কে আমরা সাজালে পাবো 0.11 বাইনারিতে। তো আমরা যদি সম্পূর্ণ অঙ্কটির উত্তর লিখতে চাই তাহলে আমরা কী পাবো যে নির্ণেয় মান 225.75কে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে কী পাবো যে 111000001.11 করে আমরা খুব সহজে বাইনারি সংখ্যা নির্ণয় করতে পারি ডেসিমাল সংখ্যা থেকে। তো ডেসিমাল থেকে বাইনারিতে যদি আমরা শিখে যাই তাহলে আমরা ডেসিমাল থেকে অক্টাল আর হেক্সাডেসিমাল খুব সহজে করতে পারবো। তো আশা করছি যে এই পর্যন্ত বিষয়টি ক্লিয়ার হয়েছে যে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে খুব সহজে আসতে পারি। যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের 2 দ্বারা ভাগ করতে 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 যতক্ষণ না আমরা ভাগফল 0 পাই ততক্ষণ চলমান রাখতে হবে। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের পূর্ণ অংশ আর ভগ্নাংশ আলাদা রাখতে হবে, আর ভগ্নাংশকে আমরা 2 দ্বারা গুণ করতে থাকবো যতক্ষণ না আমাদের ভগ্নাংশের ঘরে 0 আসে। তো আমরা এইভাবে করে ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন আমরা ডেসিমাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখব। তো এখন আমরা ডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তো ডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যা রূপান্তরের জন্য ডেসিমাল সংখ্যাকে পর্যায়ক্রমে 8 দিয়ে ভাগ করতে হবে, তারপরে আমাদের নিচ থেকে উপর দিকে সাজাতে হবে। তো ঠিক সেম এখানে লিখে রেখেছি যে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের মতোই আমাদের অঙ্কগুলো করতে হবে। যে আমি ক্লাস শুরুতেই বলেছি যে ডেসিমাল থেকে যে কোনো বেজের সংখ্যা পদ্ধতিতে যাওয়ার জন্য আমাদের সেই বেজ দ্বারা ভাগ করতে থাকতে হবে পূর্ণ অংশের ক্ষেত্রে, আর ভগ্নাংশ ক্ষেত্রে গুণ করতে থাকতে হবে যতক্ষণ না পূর্ণ অংশের ক্ষেত্রে ভাগফল 0 হয় আর ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ঘরে 0 হয়। তো আশা করছি কথাগুলো ক্লিয়ার। তো আমরা ম্যাথ দেখার মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার হব। যে এখানে 1 নম্বর ম্যাথটি রয়েছে যে 125.625 এই ডেসিমাল সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করলে আমরা কি পাই। তো এখানে পূর্ণ অংশ আর ভগ্নাংশ দুটি রয়েছে, যে 125 হচ্ছে পূর্ণ অংশ আর 0.625 হচ্ছে ভগ্নাংশ। 125কে প্রথমে আমাদেরকে 8 দ্বারা ভাগ করে করে রূপান্তর করতে হবে, আমরা যেভাবে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের সময় করেছিলাম। তো চলেন আমরা বিষয়টি খেয়াল করি যে 125কে আমাদের 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কি পাবো যে আমরা পাবো 15 ভাগফল আর ভাগশেষ হবে 5। তারপরে আমাদের আবার 15কে 8 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা কি পাবো যে 1 ভাগফল আর 7 ভাগশেষ। তো আমাদের এখনও ভাগফল 0 আসেনি, তো আমাদের আবার এখন 1কে 8 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমাদের ভাগফল হবে 0 আর ভাগশেষ থাকছে 1। তো আমরা যে শেষ ভাগশেষটি পাচ্ছি সেই ভাগশেষ থেকে উপরে ভাগশেষ পর্যন্ত আমাদের সাজায় নিতে হবে, এইভাবে করে সাজায় নিতে হবে আমাদের 175। তাহলে আমরা উত্তর কী পাচ্ছি যে 125কে যদি আমরা অক্টালে রূপান্তর করি তাহলে আমরা পাবো 175।
মানে নিচ থেকে উপরে যেভাবে আমরা বাইনারির ক্ষেত্রে দেখেছিলাম, ডেসিমাল থেকে বাইনারির ক্ষেত্রে নিচ থেকে উপরে আমাদের সাজাতে হবে পূর্ণ অংশের ক্ষেত্রে। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমাদেরকে আবার সেই একই নিয়মে পূর্ণ অংশ আর ভগ্নাংশ আলাদা রাখতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের আবার পূর্ণাংশ আর ভগ্নাংশ আলাদা রাখতে হবে। তো 0.625কে আমাদের 8 দ্বারা গুণ করলে আমরা পাবো 5, মানে পূর্ণ অংশ 5 হয়ে যাচ্ছে আর আমাদের ভগ্নাংশ হয়ে যাচ্ছে 0। আমাদের ভগ্নাংশ 0 হয়ে যাচ্ছে। তো আমাদের ভগ্নাংশ যখন 0 হয়ে যাবে তখন আমরা আমাদের ক্যালকুলেশন বন্ধ করে দেবো। মানে এখানে আমাদের শুধু পূর্ণ অংশ রয়েছে 5, মানে আমাদের উত্তর কী হবে যে 0.625কে আমরা যদি অক্টালে রূপান্তর করি তাহলে আমরা পাবো 0.5। তো আমাদের সম্পূর্ণ উত্তর কী হচ্ছে? আমাদের সম্পূর্ণ উত্তর হচ্ছে যে 125.625 ডেসিমাল সংখ্যা থেকে অক্টালে রূপান্তর করলে আমরা পাবো 175.5। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে যে অক্টাল সংখ্যা পদ্ধতি আমরা কী করে পাচ্ছি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে আমরা বাইনারিতে রূপান্তরের সময় যেসব নিয়ম ফলো করেছিলাম ঠিক সেম নিয়মে যদি আমরা এখানে ফলো করি তাহলে আমরা খুব সহজে ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে অক্টালে রূপান্তর করব। তো আমরা আরেকটি ম্যাথ দেখার মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার হব যে 2 নম্বর ম্যাথটি এখানে রয়েছে 975.75। তো ঠিক সেমভাবে আমাদের 8 দ্বারা ভাগ করতে থাকতে হবে যতক্ষণ না আমাদের এই যে ভাগফল 0 হয়। তো ঠিক সেইভাবে আমাদের নিচ থেকে উপর দিকে ভাগশেষগুলোর সাজাতে হবে পর্যায়ক্রমে। তাহলে আমরা কী পাবো যে 975কে আমরা যদি অক্টালে রূপান্তর করি তাহলে আমরা পাবো 17। তো 975কে আমরা 8 দ্বারা ভাগ করতে থাকবো। তো যেভাবে আমাদের ঠিক আগের নিয়মে ভাগশেষগুলো সংরক্ষণ করার মাধ্যমে আমরা এইভাবে উত্তর পাচ্ছি। তো আমাদের উত্তর কিন্তু এখনও শেষ হয়নি, আমাদের এখন ভগ্নাংশের ক্ষেত্রে বের করতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে ঠিক সেমভাবে আমাদের 0.75 ছিল, তো 0.75কে আমাদের 8 দ্বারা গুণ করলে আমরা পাবো 6, মানে আমাদের পূর্ণ অংশ 6 আর ভগ্নাংশ 0। তো ভগ্নাংশ 0 হয়ে গেলেই আমাদের ক্যালকুলেশন শেষ হয়ে গেল। তো আমরা এখানে কি পেলাম যে আমাদের পূর্ণ অংশ রয়েছে শুধু 6, মানে আমাদের 0.75কে আমরা যদি অক্টালে রূপান্তর করি তাহলে আমরা পাবো 0.6। তো সম্পূর্ণ উত্তর থেকে আমরা কী পাচ্ছি যে 975.75কে আমরা অক্টালে রূপান্তর করলে কী পাবো 17.6। আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে যে ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি রূপান্তরের সময় আমরা যেভাবে নিয়মগুলো ফলো করেছিলাম ঠিক সেমভাবে ডেসিমাল থেকে অক্টালে রূপান্তরের সময় আমরা নিয়মগুলো ফলো করছি। তো আশা করছি এই পর্যন্ত আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আমরা কিন্তু খুব সহজে ক্যালকুলেটরে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে বাইনারি হোক বা অক্টাল হোক বা হেক্সাডেসিমাল হোক আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে পারি। তো ক্লাস শেষে আমরা ঠিক সেম আগের ক্লাসের মতোই দেখতে পাবো যে ক্যালকুলেটর ট্রিক্সের মাধ্যমে কীভাবে করা যায়। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। এখন আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে কীভাবে খুব সহজে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যেতে পারি হাতে কলমে সেটি দেখব। ঠিক আগের নিয়মই আমরা ডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে আরও অক্টালে যেভাবে গেছিলাম ঠিক সেমভাবে এখানে ভাষাগুলো লেখা আছে যে ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তরের জন্য আমাদের ডেসিমাল সংখ্যাকে পর্যায়ক্রমে 16 দিয়ে ভাগ করতে হবে পূর্ণ অংশের ক্ষেত্রে, যে নিচ থেকে উপর দিকে আমাদেরকে সাজাইতে হবে। আর যদি ভগ্নাংশ ক্ষেত্রে থাকে তাহলে আমাদের 16 দ্বারা গুণ করতে হবে যতক্ষণ না আমাদের ভগ্নাংশ 0 হয়। তো আশা করছি ডেসিমাল থেকে বাইনারি এবং ডেসিমাল থেকে অক্টাল করার পরে আমরা খুব সহজে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবো। তো আমরা ম্যাথ দেখার মাধ্যমে বিষয়গুলো আরও ক্লিয়ার হই যে এখানে 1 নম্বর ম্যাথ রয়েছে 125.625 ডেসিমাল সংখ্যা থেকে আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তো পূর্ণাংশের ক্ষেত্রে ঠিক আগের নিয়মে যে 125কে আমাদের 16 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা এখানে 7 ভাগফল পাবো আর 13 হচ্ছে ভাগশেষ। কিন্তু আমরা 13 না লিখে আমরা ডি লিখতে পারি, কারণ আমরা জানি যে হেক্সাডেসিমালে এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। তো আমাদের এই মানগুলো মনে রাখতে হবে যে 10 থেকে 15-এর মধ্যে যদি কোনো আমাদের সংখ্যা আসে সেগুলোকে আমরা এ বি সি ডি ই এফ এইভাবে সাজাতে পারি। তো এইভাবে করে সাজাতে সাজাতে আমরা শেষ পর্যায়ে যখন ভাগফল 0 পাবো তখনই আমাদের ক্যালকুলেশন শেষ হয়ে গেলো। তো আমাদের ঠিক আগেরভাবে নিচ থেকে উপর দিকে সংখ্যাগুলোকে সাজায় আমরা কী পাই
যে 125 ডেসিমাল সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করলে আমরা পাবো 7D। তো এখন আমাদের উত্তর শেষ হয়নি, আমাদের এখন ভগ্নাংশের অংশ রয়েছে। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের আবার পূর্ণ অংশ আর ভগ্নাংশ আলাদা করতে হবে, আর ভগ্নাংশকে আমাদের 16 দ্বারা গুণ করতে হবে। তো আমরা যদি ভগ্নাংশটিকে 16 দ্বারা গুণ করি তাহলে আমরা পূর্ণ অংশ কী পাবো? 10। আর ভগ্নাংশ কী পাবো? 0। মানে আমরা এখানে ভগ্নাংশ যখন 0 পেয়ে গেছি মানে আমাদের ক্যালকুলেশন শেষ হয়ে গেছে। তো আমাদের এখানে পূর্ণাংশ শুধু আমরা 10 পেয়েছি। তো 10-এর জায়গায় আমরা হেক্সাডেসিমালে কী লিখতে পারি? আমরা 10-এর জায়গায় হেক্সাডেসিমালে এ লিখতে পারি। তো আমাদের এ বি সি ডি ই এফ এই মানগুলো মনে রাখতে হবে যে কোনটির মান কত, তাহলে আমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারি। তো আমরা এখানে কী লিখতে পারি? উত্তর যে 0.625-এর জায়গায় আমরা লিখতে পারি পয়েন্ট এ। 0.625 ডেসিমাল সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করলে আমরা পাবো পয়েন্ট এ। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো আমাদের পূর্ণ উত্তর কী হচ্ছে যে 125.625 ডেসিমাল সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করলে আমরা কী পাবো? 7D.A। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হচ্ছে। খুব সহজে আমরা ডেসিমাল সংখ্যা থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। তো আরেকটি ম্যাথ দেখার মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে যাব যে এখানে দেওয়া আছে 1990.17 ডেসিমাল সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তো ঠিক সেইভাবে আমাদের 1990-কে 16 দ্বারা ভাগ করতে হবে, তারপরে আমরা এরকম করে পাবো। আর ভাগফল যখন আমাদের 0 হবে তখন আমাদের ক্যালকুলেশন শেষ হয়ে গেলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে আমাদের ভাগ শেষ 12 থাকছে। তো 12-র জায়গায় আমরা সি লিখতে পারি। তো এরকমভাবে আমরা 16 দ্বারা ভাগ করতে করতে যখন ভাগফল 0 পেয়ে যাব আর ভাগশেষগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। তো ভাগশেষগুলো সংরক্ষণ করার পরে যখন আমরা সে নিচ থেকে উপর দিকে সাজাবো তখনই আমরা আমাদের নির্ণয় উত্তর পেয়ে যাব যে 1990 সংখ্যাটিকে আমরা যদি হেক্সাডেসিমালে রূপান্তর করি তাহলে আমরা কী পাবো? 7C6। যে 1990 ডেসিমাল সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করলে আমরা পাবো 7C6। তো এখনও আমাদের উত্তর সেকশন নেই, আমাদের এখন ভগ্নাংশের অংশটি রয়েছে। তো ভগ্নাংশ সংখ্যাটিকে আমাদের 16 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা পাবো 2.72। তো পূর্ণাংশ আমাদের আলাদা রাখতে হবে আর ভগ্নাংশ আলাদা রাখতে হবে। তো 0.72-কে আমরা আবার যদি 16 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 11.52। তো 11 হচ্ছে কার মান? বির মান। তো আমরা 11 আলাদা রাখছি আর 0.52-কে আমরা আবার ভগ্নাংশের ঘরে রাখছি। তো 0.52-কে আমরা আবার 16 দ্বারা গুণ করবো, আবার আমরা 8.32, তারপরে আমরা 8 আলাদা রাখবো, 0.32-কে আমরা আবার গুণ করবো। তো এইভাবে পর্যায়ক্রমে করতে 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 আমরা দেখতে পাবো এক সময় আমাদের এখানে 0.92 চলে আসছে, মানে আমাদের এখনও ভগ্নাংশ 0 আসেনি। তো এখানে খেয়াল করলে দেখবেন যে আমরা 5 বার এখানে গুণ করে দিয়েছি। তো 5 বার আমি আগেই বলেছিলাম যে 5 বার গুণ করার পরে যদি আমরা দেখি যে আমাদের ভগ্নাংশ যদি আমাদের এখানে 0 না হয় তাহলে আমরা বুঝবো যে ক্যালকুলেশনটি চলতে থাকবে, মানে ক্যালকুলেশন শেষ হবে না। তো আমরা এখানে কী লিখতে পারি যে 0.17 ডেসিমাল সংখ্যাটিকে যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করি তাহলে আমরা 0.2B851 ডট 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 এইভাবে পাবো। এই যে ডট 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 এইভাবে পাবো আমরা। তো আমরা সম্পূর্ণ উত্তর লিখলে কী পাবো? আমরা সম্পূর্ণ উত্তর লিখলে এখানে কী পাচ্ছি? সম্পূর্ণ উত্তর লিখলে আমরা পাবো যে 1990.17-কে আমরা যদি হেক্সাডেসিমালে রূপান্তর করি তাহলে আমরা পাবো 7C6.2B851 ডট ডট ডট। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো আমরা খুব সহজেই ডেসিমাল সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে পারি। তো আমরা এই সংখ্যা পদ্ধতির রূপান্তর খুব সহজেই ক্যালকুলেটরে করতে পারি। তো এখন আমরা দেখি যে ক্যালকুলেটরে আমরা কীভাবে খুব সহজে রূপান্তরগুলো করতে পারি। তো গত 2 লেকচারে আমরা 100 ms আর 991 ES আর EX প্লাসের আমরা অনলাইন ভার্সন ক্যালকুলেটর সম্পর্কে বিস্তারিত জেনেছি। তো আজকে আমরা মূলত 100 ms ক্যালকুলেটরের ম্যাথগুলো দেখব, কারণ 100 ms ক্যালকুলেটর 991 EX ক্যালকুলেটরে আমরা একইভাবে করতে পারি। তো কোন জায়গায় কোন বাটনগুলো রয়েছে বা কীভাবে আমরা করতে পারি আগের 2 ক্লাসে খুব বিস্তারিতভাবে দেখানো হয়েছে। তো কেউ যদি ক্লাসগুলো না করে থাকেন তো আমি ডেসক্রিপশন বক্সে আগের ক্লাসগুলো লিঙ্ক দিয়ে রাখলাম, ক্লাসগুলো দেখে আসবেন। তো এখন আমরা মূলত ডেসিমাল সংখ্যাগুলোকে কী করে খুব সহজে ক্যালকুলেটরে
বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি সেটি দেখব। কিন্তু যে আমাদের যে দশমিক সংখ্যাগুলো রয়েছে, মানে ভগ্নাংশ সংখ্যাগুলো রয়েছে আমাদের, সেই ভগ্নাংশ সংখ্যাগুলো আমরা যদি ক্যালকুলেটর করতে যাই তাহলে আমাদের কিন্তু উত্তর আসবে না। আমরা যদি ক্যালকুলেটরে ভগ্নাংশ সংখ্যাগুলো করি আমাদের উত্তর মিলবে না, কোনো সময় ম্যাথ এরর বা ক্যালকুলেটর দেখাবে না উত্তর। আমাদের শুধুমাত্র পূর্ণ সংখ্যা ক্ষেত্রে আমরা যে কোনো পূর্ণ সংখ্যা ডেসিমাল সংখ্যাকে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। তো আমরা কী জেনেছি আগের ক্লাসে, আমি এখানে হালকা হালকা দেখা দিচ্ছি যে আমাদের মোড বাটনে ক্লিক করতে হবে। তারপরে আমাদের মোড বাটনে 2বার ক্লিক করার পরে, এখানে আমি দেখাই দিই, মোড বাটনে 2বার ক্লিক করার পরে এখানে আবার বেজ আছে, বেজে ক্লিক করব আমরা। তো আমি আর দেখাবো না, এখন আমি করতে থাকি বেস। এই যে আমাদের এখন ক্যালকুলেটর ডেসিমাল মোডে আছে। তো আমাদের ক্লাসের প্রথম ম্যাথটি কী ছিল, যে 45 ডেসিমাল সংখ্যা। তো 45 ডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করলে কত পাবো? 1011101। তো আমরা হাতে কলমে ক্যালকুলেশন করার মাধ্যমে উত্তর কী পেয়েছিলাম? আমরা ঠিক সেম উত্তর 101101 এই উত্তরটি পেয়েছিলাম। তো খুব সহজে আমরা ক্যালকুলেটারে যে কোনো ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে বা অক্টালে বা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি, কিন্তু শুধু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো দশমিকের বেলায় আমরা যেরকম আগের ক্লাসগুলোতে ম্যানুয়ালি করেছিলাম, ঠিক সেইভাবে আমাদের এই ক্লাসের মাধ্যমেও এই সংখ্যাগুলোকে ম্যানুয়ালি করতে হবে। তো এমসিকিউর ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যাগুলোকে খুব সহজে তাড়াতাড়িভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই রূপান্তর করতে পারি, কিন্তু যদি দশমিক দেওয়া থাকে তাহলে আমাদের দশমিকের পরের অংশগুলো ম্যানুয়ালি করে করে উত্তর বের করতে হবে। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হচ্ছে। ধরেন যদি আমি দেখাই দিই যে এখানে একটি সংখ্যা রয়েছে, যে ধরেন আমাদের দশমিকে ছিল 0.625। তো পয়েন্ট এখানে দেখা যাবে না, 625 আমাদের ডেসিমালে ছিল। তো 625কে যদি আমরা বাইনারি রূপান্তর করি তাহলে কী দেখাচ্ছে দেখেন, 10011100001। এত বড় উত্তর আমাদের দেখাচ্ছে, কিন্তু আমাদের উত্তর কী এসেছিল? আমাদের উত্তর এসেছিল 101। মানে 0.625কে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে আমরা উত্তর পাবো 0.101। আমাদের এখানে উত্তর কিন্তু অনেক বড় আসছে, আমাদের উত্তর এখানে অনেক বড় আসছে, আমাদের কিন্তু এই উত্তরটি আসেনি। ক্যালকুলেটর মূলত আমাদের 625 পূর্ণ সংখ্যাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে কত হয় সেটি দেখাচ্ছে, কিন্তু আমরা 0.625 সংখ্যাকে বাইনারি রূপান্তর করছি। তো আমাদের উত্তর তখন আসছিল 0.101, কিন্তু এখানে আমাদের উত্তর 10011110001 আসছে। তো এইভাবে উত্তর আমাদের মিলবে না। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি অঙ্কগুলো করতে হবে। তো আমরা এখন ডেসিমালে থেকে অক্টালে যে ম্যাথ দেখেছিলাম সেই ম্যাথ একটি দেখি, যে 125 আমাদের ডেসিমালে দেওয়া ছিল। তো এটিকে অক্টালে রূপান্তর করলে কী হয়? অক্টালে রূপান্তর করলে হয় 175। এটি ডেসিমাল থেকে অক্টালে রূপান্তরের প্রথম ম্যাথ ছিল। তো আমাদের উত্তর ঠিক একই এসেছিল, 175। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এইভাবে আমরা ডেসিমাল পূর্ণ সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে পারি। আমরা আরেকটি ম্যাথ দেখি, যে আমাদের এখানে 1990 বলে একটি সংখ্যা ছিল ডেসিমালে। তো এই সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করি। তো হেক্সাডেসিমালে রূপান্তর করলে আমরা কী পাই? 7C6। তো এটি আমাদের ডেসিমাল সংখ্যা থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের সময় প্রথম ম্যাথ ছিল। তো এই ম্যাথগুলো যে ডেসিমাল থেকে অক্টাল বা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে আমরা যে পূর্ণ অংশ ছিল সেই অংশগুলো রূপান্তর করেছি, কারণ দশমিকের পরের অংশগুলো আমাদের ম্যানুয়ালি করতে হবে। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আমরা এইভাবে যে কোনো পূর্ণ ডেসিমাল সংখ্যাকে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি এই ক্লাস দ্বারা আপনারা কিছুটা হলেও উপকার পেয়েছেন। তো আগামী পর্বে আমরা যে কোনো পূর্ণ সংখ্যা থেকে কী করে ডেসিমালে যেতে পারি খুব সহজে সেটি দেখব। আর ক্লাস শেষে আবার ক্যালকুলেটর ট্রিক্স থাকছে। তো সামনের দিনের ক্লাস একটু আলাদা হয়েছে, তো ক্লাস শেষে আমরা দেখতে পাবো যে কেন আলাদা হচ্ছে। আজকের ক্লাস এই পর্যন্তই।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর পরবর্তী কোন বিষয়ে আমার ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন। তো এই ক্লাস আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।